আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার, প্রভাষক পদার্থবিজ্ঞান, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা পদার্থবিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ বল অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় বস্তুর গতির উপর বলের প্রভাব। অর্থাৎ কোনো একটা বস্তুকে যদি বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটির গতি অবস্থার কিছু না কিছু পরিবর্তন ঘটবে। আমরা দু একটি উদাহরণ দেওয়ার মাধ্যমে এই বিষয়টি আরও একটু পরিষ্কার করতে পারি। ধরো তুমি ফুটবল খেলতে মাঠে গেছো, এখন তুমি একটি স্থির ফুটবলের উপর পা দিয়ে একটা কিক করলে, তাহলে কি হবে? অবশ্যই ফুটবলটি গতিশীল হবে। তাহলে ফুটবলটি এতক্ষণ স্থির ছিল, তুমি পা দিয়ে কিক করার পর অর্থাৎ বল প্রয়োগ করার পর ফুটবলটি গতিশীল হলো। অর্থাৎ বল প্রয়োগের মাধ্যমে স্থির বস্তু কি হলো? গতিশীল হলো। এক্ষেত্রে তুমি কিন্তু যতক্ষণ পা দিয়ে বলটিকে স্পর্শ করেছো ঠিক সেই সামান্য সময়ে কিন্তু ফুটবলের উপর বল প্রয়োগ করতে পেরেছো। এবার আমরা আরেকটি উদাহরণ দিই। মনে করো যে তুমি এই অনেক অল্প সময় বল প্রয়োগ করেছো, তুমি চাচ্ছ যে আমরা অনেক দীর্ঘ সময় ধরে বল প্রয়োগ করবো। সেক্ষেত্রে কি হতে পারে? ধরো একটা ঠেলা গাড়ি, সেই ঠেলা গাড়ির উপর তুমি অনেক দীর্ঘ সময় ধরে বল প্রয়োগ করে সেটাকে ঠেলে সামনের দিকে নিয়ে যাচ্ছ। তাহলে আগেটা তুমি অল্প সময় ধরে বল প্রয়োগ করেছো, এখানে তুমি দীর্ঘ সময় ধরে বল প্রয়োগ করে এই ঠেলা গাড়িটিকে কি করছো? গতিশীল করছো এবং এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছ। এবার ধরো যে একটা ক্রিকেট বল, একজন বোলার সেটাকে বল করছে, ফলে বলটি কি হলো? গতিশীল হলো। এবার তুমি ব্যাট দিয়ে সেই গতিশীল বলটি কি করলে? আঘাত করলে। তার ফলে কি হলো? এই বলটি কিন্তু গতির পরিবর্তন হলো। অর্থাৎ যখন বোলার এই বলটিকে সামনের দিকে ছুঁড়ে মারলো, সে বলটি একদিকে যাচ্ছিল, তুমি ব্যাট দিয়ে কি করলে? তাকে আঘাত করে তার গতির পরিবর্তন করে দিলে। অর্থাৎ এখানে কিন্তু তিনটি উদাহরণ যে দিলাম, এখানে তিনটি উদাহরণে তিন রকম ঘটনা ঘটেছে। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু বস্তুর গতি অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে। প্রথম ক্ষেত্রে স্থির বস্তু গতিশীল হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে বল প্রয়োগ করে তুমি স্থির বস্তুকে গতিশীল করার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছ, তৃতীয় ক্ষেত্রে তুমি একটা গতিশীল বস্তুর গতির কি করছো? পরিবর্তন করছো। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই তিনটি ঘটনা থেকে আমরা এই সিদ্ধান্তেই উপনীত হতে পারি যে কোনো একটা বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হয় সেই বস্তুটির গতি অবস্থার কিছু না কিছু পরিবর্তন ঘটে। অর্থাৎ বল প্রয়োগ করলে বস্তুর কি হয়? গতিশীল হয় এবং গতিশীল বস্তু কি হয়? গতির পরিবর্তন হয়, অর্থাৎ ত্বরণ সৃষ্টি হয়। সুতরাং বল এবং ত্বরণের মাঝে কি রয়েছে? একটি সম্পর্ক রয়েছে। নিউটনের গতির দ্বিতীয় সূত্রের মাধ্যমে আমরা এই সম্পর্কটিকে সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি। তাহলে তোমরা দেখো নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা আসলে কি? বস্তুর ভর বেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং যেদিকে বল প্রয়োগ করা হয় ভর বেগের পরিবর্তনও ঘটে সেই দিকে। অর্থাৎ কি? যে the rate of change of momentum of a moving particle is directly proportional to the applied force acting on it, and the change of momentum also takes place in the direction in which the force acts. তাহলে তোমরা বুঝতে পারলে যে ভরবেগের পরিবর্তনের হার। আমরা আগের অধ্যায়ে কিন্তু ভরবেগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা জানো যে বস্তুর ভর এবং বেগের সমন্বয়ে যে একটা ভেক্টর রাশি গঠিত হয় তাই হচ্ছে ভরবেগ। তাহলে আমরা দেখি যে ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং যেদিকে বল প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। এই সূত্রটির গাণিতিকভাবে ব্যাখ্যা করলে কি দাঁড়ায় আমরা এবার সেটি দেখব। ধরো একটা বস্তুর ভর কিন্তু m, এই বস্তুটির আদি বেগ হচ্ছে u। এই বস্তুটির তুমি এক পরিমাণ বল প্রয়োগ করছো, তাহলে বস্তুটি সরলরেখা বরাবর s দূরত্ব অতিক্রম করে এবং এই বলটি তুমি প্রয়োগ করলে এটি তুমি t সময় ধরে প্রয়োগ করেছো, তাহলে বলটি s দূরত্ব অতিক্রম করে কিন্তু a স্থান থেকে b স্থানে যায়। সেক্ষেত্রে বলটির শেষ বেগ হয় v। এবার তুমি ধরো তাহলে বস্তুটি কি হবে? বস্তুটির আদি ভরবেগ সমান যেহেতু আদি বেগ হচ্ছে ইউ এবং ভর হচ্ছে এম, সুতরাং আদি ভরবেগ অবশ্যই এম ইউ। বস্তুটির শেষ ভরবেগ যেহেতু শেষ বেগ ভি এবং বস্তুটির ভর হচ্ছে এম, সুতরাং শেষ
ভরবেগ হবে mv। এবার আমরা আসি ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তনটা আগে বের করে নিই। ভরবেগের কি পরিবর্তন সমান সমান যেহেতু আমরা ভরবেগ আদি ভরবেগ এবং শেষ ভরবেগ পেয়ে গেছি, সুতরাং ভরবেগের পরিবর্তন কি হবে mv মাইনাস mu। এবার আমরা আসি ভরবেগের পরিবর্তনের হার। আগের অধ্যায়ে তোমরা শিখেছো যে হার আমরা কিভাবে বের করব। যখন একটা রাশিকে আমরা সময় দিয়ে ভাগ করব তখন কিন্তু হার পাওয়া যাবে। তাহলে ভরবেগের পরিবর্তনকে যদি আমরা এই যে সময় টি দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো, ভরবেগের পরিবর্তনের হার। তাহলে আমরা লিখতে পারি mv মাইনাস mu ডিভাইডেড টি। তাহলে আমরা এটি পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম, ভরবেগের পরিবর্তনের হার পেয়ে গেলাম। এবার আমরা এই ভরবেগের পরিবর্তনের হার, যেহেতু সূত্রে বলা হয়েছিল যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, তাহলে আমরা দেখেছিলাম যে এই পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল, তাহলে বল এবং এই ভরবেগের পরিবর্তনের হার পরস্পর সমানুপাতিক, অর্থাৎ F প্রপোর্শনাল mv মাইনাস mu ডিভাইডেড টি। বা লক্ষ্য করো F প্রপোর্শনাল, এবার আমরা m কে কমন নিতে পারি, তাহলে v মাইনাস ইউ থাকে ডিভাইডেড টি। তাহলে এইটুকু রাশি আমরা পেলাম। তাহলে আমরা জানি যে a সমান সমান v মাইনাস ইউ ডিভাইডেড টি, অর্থাৎ বস্তু বেগ বৃদ্ধি হারকে কি বলে, ত্বরণ বলে। তাহলে এইটুকু কিন্তু ত্বরণের মান। সুতরাং আমরা যদি এই মানটি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি, F প্রপোর্শনাল আমরা পাচ্ছি m a বা F ইকুয়াল টু k m a। এটি একটা সমানুপাতিক সম্পর্ক। এই সম্পর্ককে আমরা একটা সমীকরণের রূপ দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এই সমানুপাতিক ধ্রুবককে এর একটা মান দিতে হবে। তাহলে আমরা এই সমানুপাতিক সম্পর্ক থেকে খুব সহজে আমরা একটা সমীকরণে রূপ দিতে পারবো। তাহলে এখানে কে এর মানটাকে যদি আমরা 1 ধরে নিই তাহলে খুব সহজে আমরা লিখতে পারি F সমান সমান ma। এটি কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ, অর্থাৎ বল সমান সমান ভর গুণন ত্বরণ। কিন্তু তোমার মনে হয়তো একটি প্রশ্নের উদয় হয়েছে যে আমরা কে এর মানকে 1 কেন ধরবো, কে এর মান তো আমরা যে কোনো সংখ্যা ধরতে পারি, তাহলে আমরা কেন 1 ধরছি। হ্যাঁ, চলো আমরা এবার সেই প্রশ্নটির উত্তর দিই। তাহলে আমরা এর আগে লাইনে লিখেছিলাম যে F ইকুয়াল টু কি লিখেছিলাম, কে এম এ। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখছি। এবার আমরা এর আগের অধ্যায়ে দুঃখিত, এই অধ্যায়ে আমরা পূর্ববর্তী ক্লাসে আমরা বল সম্পর্কে পড়েছি এবং বলের একক নিউটন আমরা সেটা জেনেছি। তাহলে এবার আমরা নিউটনের সংজ্ঞা দিব যে আমরা 1 নিউটন বল কাকে বলে। 1 নিউটন বলের সংজ্ঞা যদি আমরা দেই যে 1 কেজি ভরের কোনো বস্তু, দেখো একটা বস্তু ভর হচ্ছে কত, 1 কেজি, সেই বস্তুকে এমন পরিমাণ বল তুমি প্রয়োগ করলে যাতে করে সেই বস্তুটির ত্বরণ হয় 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে সেই পরিমাণ বলকে বলা হবে 1 নিউটন বল। বিষয়টা মনে হয় তোমরা বুঝতে পেরেছো। যে আবার বলি যে কোনো একটা বস্তুর ভর যদি 1 কেজি হয়, সেই বস্তুকে আমরা এমনভাবে বল প্রয়োগ করব যাতে করে তার ত্বরণ হয় 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। সেই ক্ষেত্রে যে পরিমাণ বল হবে তাকে বলা হবে 1 নিউটন বল। তাহলে আমরা এখানে তিনটি মান আমরা পেলাম। দেখো যে এখানে F এর মান হচ্ছে 1 নিউটন, M এর মান হচ্ছে 1 কেজি এবং A এর মান হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই তিনটি মান যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে কি হয়, F এর মান আমরা জেনেছি যে 1 ইকুয়াল টু কে আমরা লিখলাম ইন্টু A এর মান আমরা পেয়েছি, দেখো 1 কেজি আমরা 1 লিখছি, A এর মান আমরা পেয়েছি কত, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা কি পাই, K ইকুয়াল টু 1 পাচ্ছি। এই কারণে কিন্তু আমরা মূলত K এর মানকে 1 ধরেছিলাম, অর্থাৎ বলের সংজ্ঞাটি দেওয়া হয়েছে এভাবে যেখানে আমরা K এর মান সহজেই 1 বসাতে পারি। এবার এই মানটা আমরা যদি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা কিন্তু পাচ্ছি F ইকুয়াল টু ma। দিস ইজ দ্য রিলেশনশিপ বিটুইন মাস অ্যান্ড অ্যাক্সেলারেশন। অর্থাৎ এই সম্পর্কটি ব্যবহার করে আমরা খুব সহজেই আমরা কি নির্ণয় করতে পারি, ত্বরণ নির্ণয় করতে পারি। অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যে বস্তুটির উপর ত্বরণ সৃষ্টি হয় সেই ত্বরণের মান ঠিক কত হবে সেটি আমরা এই সমীকরণটি ব্যবহার করে খুব সহজেই নির্ণয় করতে পারি। তাহলে চলো এই সম্পর্কটি প্রয়োগ করে আমরা দু একটা গাণিতিক সমস্যার সমাধান করি। এই সমাধানটি, এই উদাহরণটি তোমাদের পাঠ্য বই থেকে নেওয়া। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে উদ্দীপকে, যে 5 কেজি ভরের একটি বস্তুর, একটা স্থির বস্তুর উপর 100 নিউটন বল 10 সেকেন্ড ধরে প্রয়োগ করা হলো। এ নাম্বারে বলা হয়েছে বল প্রয়োগ করার কারণে ত্বরণ কত, এবং বি নাম্বার প্রশ্নে বলা হয়েছে 10 সেকেন্ড পর বেগ কত। তাহলে আমরা প্রথমে এ নাম্বার
প্রশ্নটি সমাধান করি। দেখো এখানে কি কি দেওয়া আছে। এখানে দেখো দেওয়া আছে যে এম অর্থাৎ 5 কেজি। এম মানে ভর ভর আছে কত 5 কেজি, এবং বলা আছে বলের পরিমাণ 100 নিউটন। তাহলে এফ ইকুয়াল টু কত 100 নিউটন। আমরা কি বের করবো ত্বরণ বের করবো। তাহলে এ ইকুয়াল টু হট, কারণ এখানে ত্বরণের মান চাওয়া হয়েছে। এবার আমরা জানি এফ ইকুয়াল টু এম এ বা এ ইকুয়াল টু এফ বাই এম। এফ এর মান আমরা পেলাম 100 এবং এ এর মান আমরা কত পেলাম, দুঃখিত, আমরা এম এর মান পেলাম হচ্ছে 5 কেজি। এবার আমরা 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর, অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে তার ত্বরণ কত হয় সেটি আমরা সহজেই এই সম্পর্কটি ব্যবহার করে নির্ণয় করতে পারি। তাহলে আমরা এখানে ত্বরণের মানটি পেয়ে গেছি। আমরা এখানে লিখে রাখি, আমাদের পরবর্তী সমস্যায় কাজে লাগবে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমরা বি নং প্রশ্নটি সমাধান করব। তাহলে দেখো বি নং প্রশ্নে বলা হয়েছে যে 10 সেকেন্ড পর বেগ কত। তাহলে নির্দিষ্ট কোনো সময় পর বেগ কত, এইরকম সম্পর্ক বা এরকম সমস্যার সমাধান করতে আমরা নিউটনের যে গতির সম্পর্কে 4টি সমীকরণ রয়েছে তার দ্বিতীয় সমীকরণ, প্রথম সমীকরণটি আমরা ব্যবহার করতে পারি। এরকম সমস্যা আমরা কিন্তু গতি অধ্যায় করেছি। তাহলে আমরা এখানে লিখি যে নিউটনের গতির 4টি সমীকরণের মধ্যে প্রথমটি হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে ইউ কত, এখানে বলা হয়েছে যে একটি স্থির বস্তু, লক্ষ্য করো, তাহলে অবশ্যই ইউ এর মান হচ্ছে 0। তাহলে আমরা ইউ এর মান 0 বসিয়ে দিচ্ছি। এবার এ এর মান আমরা মানে প্রথম প্রশ্ন থেকে আমরা বের করেছি, এ এর মান হচ্ছে 20 ইন্টু টি এর মান টি ইকুয়াল আমাদের প্রশ্নে বলা হয়েছে 10 সেকেন্ড পর বেগ কত, সুতরাং টি এর মান হবে 10 সেকেন্ড। আমরা বের করব ভি ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা এবার টি এর মান বসিয়ে দিচ্ছি 10। তাহলে আমরা পাচ্ছি 200 মিটার পার সেকেন্ড। এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি তোমরা এই আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আমরা আজকে এখানে শেষ করব। তাহলে পরবর্তী ক্লাসে আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।